স্বাগত জানাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা সি প্রোগ্রাম নিয়ে আলোচনা করতেছিলাম এবং দেখতে, দেখতে আমাদের অনেকগুলো পার্ট শেষ হয়ে গেছে। আশা করি প্রত্যেকটি পার্ট তোমরা উপভোগ করেছ। আমরা গত পার্টে ভ্যারিয়েবল নামকরণের নিয়মগুলো নিয়ে আলোচনা করেছিলাম এবং তার পরবর্তীতে আমরা লোকাল ভ্যারিয়েবল এবং গ্লোবাল ভ্যারিয়েবল নিয়ে আলোচনা করেছিলাম। ভ্যারিয়েবল নামকরণের নিয়মাবলী কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। এখান থেকে একটি নৈর্ভিত্তিক কিন্তু পরীক্ষায় আসতে পারে। এটা সিকিউর জন্য বেশি গুরুত্বপূর্ণ না হলেও এমসিকিউর জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা ভ্যারিয়েবল নামকরণের নিয়মাবলী কিন্তু ভালোভাবে পড়বা এবং যে রুলটা আমি সেখানে লিখি নাই, আমি মুখে বলে দিয়েছি তোমাদেরকে যে নামকরণের ক্ষেত্রে আন্ডারস্কোর ব্যবহার করা যাবে। তো আমাদের এই অধ্যায় হচ্ছে তোমাদের আইসিটির পঞ্চম অধ্যায়। এই অধ্যায় থেকে তোমাদের সিকিউতে ২টি প্রশ্ন থাকবে, অর্থাৎ তোমরা এই অধ্যায় থেকে সিকিউতে ২০ মার্ক এবং এমসিকিউতে কমপক্ষে ৪ মার্ক পাবে। তো চলো আমরা আজকের পার্ট শুরু করি। আজকে প্রথমেই আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে কনস্ট্যান্ট। আমরা কনস্ট্যান্ট শব্দটা ক্লাস 10এও অনেকবার শুনেছি। আমরা আইসিটির প্রথম দিকের অধ্যায়গুলোতেও কনস্ট্যান্ট শব্দটা অনেকবার পেয়েছি। যারা সায়েন্সে পড়ো তারা কনস্ট্যান্ট শব্দটা অনেক জায়গায় পেয়েছো তোমরা বিজ্ঞানের বিভিন্ন শাখায়। কনস্ট্যান্ট শব্দের বাংলা অর্থ হচ্ছে ধ্রুবক, অর্থাৎ যার মানের কোনো পরিবর্তন হয় না, যেটা যে কোনো অবস্থাতেই অর্থাৎ সব অবস্থাতেই স্থিতিশীল থাকে। যেমন ১, ২, ৩, ৪, ৫ পৃথিবীর যেই প্রান্তেই যাওয়ান না কেন 1 মানেই 1, 2 মানেই 2, 3 মানেই 3। এদের মানের কোনো পরিবর্তন হয় না। আর চলক হচ্ছে যারা সময়ের সাথে, সাথে মানের পরিবর্তন হয়। এটা খেয়াল রাখবা। সময়ের সাথে, সাথে যার মানের পরিবর্তন হয় সেটা হচ্ছে চলক। যে সমস্ত মান প্রোগ্রামে দিলে একই থাকে এবং প্রোগ্রাম নির্বাহের পরও কোনরূপ পরিবর্তন হয় না, সেই সমস্ত মানকে ধ্রুবক বলে। অর্থাৎ কোনো অবস্থাতেই তার মানের কোনো পরিবর্তন হয় না। যেমন a+b/2। এখন একেকজন এর মান b এর মান এক এক রকম বলতে পারে, কিন্তু 2 সবার জন্যই একই রকম। তাহলে 2 হচ্ছে ধ্রুবক। তাহলে যে সমস্ত মান প্রোগ্রামে দিলে একই থাকে এবং প্রোগ্রাম নির্বাহের পরও কোনরূপ পরিবর্তন হয় না, সেই সমস্ত মানকে ধ্রুবক বলে। সিতে ধ্রুবক হচ্ছে ২ প্রকার। অর্থাৎ মনে রাখবা আমরা কিন্তু যেহেতু সি প্রোগ্রামিং পড়বো, সি প্রোগ্রাম করব, অর্থাৎ আমরা বিভিন্ন আ মানে ছোট, ছোট সফটওয়্যার তৈরি করব সি প্রোগ্রামিং ব্যবহার করে। তো আমরা যা কিছু শিখব সব কিন্তু সি প্রোগ্রামের জন্য। তো ধ্রুবক আসলে একেক ভাষার ক্ষেত্রে একেক রকম। একেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য একেক রকম। এইজন্য আমরা এখানে উল্লেখ করছি যে সিতে, সি মানে হচ্ছে সি প্রোগ্রামে ধ্রুবক হচ্ছে ২ প্রকার। একটা হচ্ছে নিউমেরিক কনস্ট্যান্ট অর্থাৎ সংখ্যাসূচক ধ্রুবক, আরেকটা হচ্ছে স্ট্রিং কনস্ট্যান্ট। আরেকটা হচ্ছে স্ট্রিং কনস্ট্যান্ট। স্ট্রিং শব্দটা তোমরা ইতিপূর্ব পেয়েছো, তবে আমরা পরবর্তীতে স্ট্রিং নিয়ে বিস্তারিত আলোচনা করব। স্ট্রিং হচ্ছে একটা ইংরেজি শব্দ। স্ট্রিং ইজ এ গ্রুপ অফ ক্যারেক্টার। কতগুলো ক্যারেক্টারের সমষ্টিকে স্ট্রিং বলে। কতগুলো অক্ষরের সমষ্টিকে স্ট্রিং বলে। তো আমরা পরবর্তীতে স্ট্রিং নিয়ে আরো আলোচনা করব। তাহলে এইটুকু শিখে রাখো যে ধ্রুবক হচ্ছে ২ প্রকার। এক হচ্ছে নিউমেরিক কনস্ট্যান্ট, ২ হচ্ছে স্ট্রিং কনস্ট্যান্ট। তাহলে ধ্রুবক কারা? তুমি সি প্রোগ্রাম লেখার সময় দেখবা যে এখানে আমরা 0 থেকে 9 বিভিন্ন এই যে ডিজিট গুলো ব্যবহার করব বা আরো বিশেষ কিছু ক্যারেক্টার ব্যবহার করব, এগুলো হচ্ছে ধ্রুবক। তো ধ্রুবক হচ্ছে ২ প্রকার, একটা হচ্ছে নিউমেরিক কনস্ট্যান্ট, একটা হচ্ছে স্ট্রিং কনস্ট্যান্ট। এদের মানের কোনরূপ পরিবর্তন হয় না। প্রোগ্রাম নির্বাহের পরেও কোনরূপ পরিবর্তন হয় না, এটা কিন্তু খেয়াল রাখবা। এবার আমরা নিউমেরিক কনস্ট্যান্ট সম্পর্কে জেনে নিই। এই ধরনের ধ্রুবক 0 থেকে 9 পর্যন্ত অঙ্ক দ্বারা গঠিত। তাহলে নিউমেরিক কনস্ট্যান্ট কাদেরকে নিয়ে গঠিত হয়? 0 থেকে 9 পর্যন্ত। অর্থাৎ দুনিয়ার সমস্ত সংখ্যা কিন্তু 0 থেকে 9 এই ডিজিট গুলো দিয়ে গঠিত হয়। এই ধরনের ধ্রুবকে কমা ব্যবহার করা যায় না। অর্থাৎ এই ধরনের কনস্ট্যান্টে কমার কোনো ব্যবহার নাই। তবে প্রয়োজনে দশমিক চিহ্ন ব্যবহার করা যায়। তাহলে মনে রাখতে হবে এগুলো এমসিকিউর জন্য, এবং সিকিউর জন্য মনে রাখতে হবে যে নিউমেরিক কনস্ট্যান্টে দশমিক চিহ্ন ব্যবহার করা যায়। যেমন ধরো ১.২, ১.৩, ১.৪, ১.৫।
আবার এই ধরনের ধ্রুবক ৫ প্রকার প্রকার তাইলে আমরা জানলাম যে কনস্ট্যান্ট প্রধানত ২ প্রকার, একটা হচ্ছে নিউমেরিক কনস্ট্যান্ট, একটা হচ্ছে স্ট্রিং কনস্ট্যান্ট। আর নিউমেরিক কনস্ট্যান্ট হচ্ছে ৫ প্রকার। তো চলো আমরা নিউমেরিক কনস্ট্যান্ট সম্পর্কে জানি। তো ৫ প্রকারের মধ্যে প্রথমেই হচ্ছে ইন্টিজার কনস্ট্যান্ট। এই শব্দটা যারা সায়েন্সে পড়ো তারা তোমাদের বীজগণিতের সেকেন্ড পেপারের প্রথম অধ্যায়ে পেয়েছো। আমরা যখন বাস্তব সংখ্যা করছিলাম সেখানে ইন্টিজার শব্দটা ছিল। ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে দেখো এই ধরনের ধ্রুবক ধনাত্মক বা ঋণাত্মক যে কোনো পূর্ণ সংখ্যা হতে পারে, অর্থাৎ এখানে প্লাসও থাকতে পারে মাইনাসও থাকতে পারে। কিন্তু আমরা গণিতে যেটা পাইছিলাম সেখানে ছিল নন নেগেটিভ সংখ্যা, সেটা ছিল কি? তো দেখো এই ধরনের ধ্রুবক ধনাত্মক বা ঋণাত্মক যে কোনো পূর্ণ সংখ্যা হতে পারে। তাই যেমন +1 -1 +2 -2 +3 -3 +4 -4 0 +5 -5 +100 -100 এই ধরনের সংখ্যাগুলো হচ্ছে ইন্টিজার কনস্ট্যান্ট। এবং এই ধরনের ধ্রুবকে কিন্তু দশমিক বিন্দু থাকবে না। এই ধরনের ধ্রুবকে দশমিক বিন্দু থাকবে না। যেমন ধরো দেখো +456 এবং -456। তাহলে এই যে উদাহরণগুলো, এই উদাহরণগুলো হচ্ছে ইন্টিজার কনস্ট্যান্টের উদাহরণ। এবার আসো ফ্লোটিং পয়েন্ট কনস্ট্যান্ট। ফ্লোটিং শব্দের অর্থ হচ্ছে ভাসমান, আর পয়েন্ট হচ্ছে বিন্দু, অর্থাৎ ভাসমান বিন্দু। ভাসমান বিন্দু মানে হচ্ছে সাধারণত ভাসমান শব্দটা যেটা তরল পদার্থের উপরে কোনো বস্তু যদি ভাসে সেটাকে আমরা ভাসমান বলি। তবে গণিতে অথবা প্রোগ্রামিং এ ভাসমান বিন্দু মানে হচ্ছে যেই সমস্ত সংখ্যার মধ্যে দশমিক বিন্দু থাকে তাদেরকে ভাসমান বিন্দু বলে। তাহলে ফ্লোটিং পয়েন্ট এ দশমিক সংখ্যা থাকবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, অর্থাৎ দশমিক সংখ্যা থাকতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, অর্থাৎ দশমিক সংখ্যা তোমার দেখাইতেই হবে এরকম কোনো কথা নেই। মনে রাখবা দুনিয়ার সমস্ত সংখ্যা কিন্তু দশমিক সংখ্যা। একটা কথা আমি তোমাদের কাছকে বলে দিলাম, দুনিয়ার সমস্ত সংখ্যা দশমিক সংখ্যা। যেমন 2 কে আমরা লিখতে পারি 2.00, 3 কে আমরা লিখতে পারি 3.00, 4 কে আমরা লিখতে পারি 4.00। এই কথাটা কিন্তু খেয়াল রাখবা, অর্থাৎ দুনিয়ার সমস্ত সংখ্যা হচ্ছে দশমিক সংখ্যা। অর্থাৎ দশমিক সংখ্যা, দশমিকটা তোমার একবার স্পেসিফিক দেখাইতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। যেমন ধরো 2.5, 2.6 এখানে দশমিক বাধ্যবাধকতা দেখাইতে হবে। কিন্তু 1 এর ভিতরে তুমি দশমিক না দিলে এটাকে তারা ধরে নেবে 1.00। তাহলে ফ্লোটিং পয়েন্টে দশমিক সংখ্যা থাকবে এমন কোনো বাধ্যবাধকতা নাই, কারণ সকল সংখ্যাই দশমিক সংখ্যা। মনে রাখবা সকল সংখ্যা, দুনিয়ার সমস্ত সংখ্যা কিন্তু দশমিক সংখ্যা, এটা খেয়াল রাখবা। যেমন ধরো 1.00, তাহলে এটাকে আমরা 1 এ লিখতে পারি। যেমন 5.00, এটাকে আমরা 5 এ লিখতে পারি। 2.56 এরপরে দেখো প্লাস 0.456, 4.5। তাহলে এই যে দেখো এখানে এই যে উদাহরণটা দিছি, এই উদাহরণগুলো কিন্তু এর ভিতরে পড়ে। বাট এখানে এই যে দেখো ইন্টিজার কনস্ট্যান্টে যতগুলা, মনে রাখবে ইন্টিজার কনস্ট্যান্টে যতগুলো মান থাকবে সবাই কিন্তু ফ্লোটিং পয়েন্টের অন্তর্ভুক্ত, সবাই কিন্তু ফ্লোটিং পয়েন্টের অন্তর্ভুক্ত। এখানে তুমি যত উদাহরণ দাও না কেন, এখানে তুমি যত উদাহরণ দেখাও না কেন, সব কিন্তু এটার ভিতরে দেখানো যাবে। যেমন আমি যদি এখানে 1 দেখাই, আমি এটাকে লিখতে পারবো 1.00। আমি যদি এখানে 5 লিখি, আমি এটাকে লিখতে পারবো 5.00। তো তুমি ক্যালকুলেটরে 1.00 চাপো, চাপে ইকুয়াল চিহ্ন চাপো, দেখবা যে তোমাকে দেখাবে 1, অর্থাৎ দুনিয়ার সমস্ত সংখ্যা কিন্তু দশমিক সংখ্যা। এবার আসো এক্সপোনেনশিয়াল কনস্ট্যান্ট, অর্থাৎ সূচকীয় ধ্রুবক। সূচক, তোমরা যারা সায়েন্সে পড়ো তারা কিন্তু সূচকীয় যে সংখ্যাগুলো সেগুলোর ব্যবহার অলরেডি করে ফেলছো তোমরা ফিজিক্সে। দেখো এই ধরনের ধ্রুবক ধনাত্মক এবং ঋণাত্মক উভয় ধরনের হতে পারে। মনে রাখবে সূচক অর্থাৎ পাওয়ার, যেমন 10^4, 10^5, 10^6, আবার 10^-4, 10^-7, 10^-8, অর্থাৎ সূচক ধনাত্মক হইতে পারে ঋণাত্মক হইতে পারে। এই ধরনের সংখ্যা 10-এর সূচক বা ঘাত হিসেবে লেখা হয় এবং অক্ষর দিয়ে বোঝানো হয়। একটু পরে আমরা কিন্তু এই লাইনটার তাৎপর্য আরো ভালোভাবে বুঝতে পারবো। এই ধরনের সংখ্যা 10-এর সূচক, যেমন ধরো 5 × 10^4, 6 × 10^4, 7 × 10^4, 8 × 10^4। তাহলে এই ধরনের সূচক কিভাবে থাকে? 10-এর সূচক বা ঘাত হিসেবে থাকে এবং অক্ষর দিয়ে বোঝানো হয়। তো অক্ষর দিয়ে কিভাবে বোঝানো হয় আমরা উদাহরণ করার সময় দেখবো এটা। দিয়ে 10-এর সাথে যে সূচকটি থাকে তার মান লেখা হয়। এটাও আমরা একটু পরেই দেখব। সূচক সংখ্যাটা যদি ধনাত্মক হয় তাহলে এর পরে প্লাস, এবং ঋণাত্মক হলে এর পরে মাইনাস চিহ্ন ব্যবহার করা হয়। যেমন ধরো এই যে এখন তুমি দেখো আমরা এখানে যে কথাগুলো বলছি, এক্সপোনেনশিয়াল কনস্ট্যান্টের যে বৈশিষ্ট্যগুলোর কথা বলছি সব তুমি এখানে পাইবা। দেখো 3.5 × 10^3। তাহলে দেখো এই ধরনের ধ্রুবক ধনাত্মক এবং ঋণাত্মক উভয় ধরনের হতে পারে। এই ধরনের ধ্রুবক ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে। তো এখানে তোমরা একটা বিষয় দেখো, এই ধরনের সংখ্যা 10-এর সূচক বা ঘাত হিসেবে লেখা হয়। দেখো এই যে 10-এর ঘাত, এটা দেখো 10^3, এবং 10 এর পরিবর্তে কত লেখা হয় এবং দিয়ে বোঝানো হয়। দেখো এই যে 3.5, 10 এর পরিবর্তে আর এই যেখানে দেখো 3টাও কি ধনাত্মক, অর্থাৎ এর আগে কি মানে মাইনাস নাই, মাইনাস না থাকা মানে প্লাস, তাহলে প্লাস দিতে হবে এরপরে 3 দিতে হবে।
তাহলে দেখো সূচক সংখ্যাটা যদি ধনাত্মক হয় তাহলে ই এর পরে প্লাস, তাহলে দেখো সূচকীয় সংখ্যাটা কি প্লাস, তাহলে প্লাস দিতে হবে, আর যদি মাইনাস থাকে তাহলে এখানে মাইনাস দিতে হবে। আর এই যে 10 এর পরিবর্তে ই। আরেকটা দেখো 3.5 10⁻³ তাহলে এটাকে কি লিখবা, এটাকে লিখতে পারবো 3.5 10 এর পরিবর্তে ই আর -3। তাহলে দেখো এই যে চারটা বৈশিষ্ট্যের কথা বললাম, এই চারটা বৈশিষ্ট্য কিন্তু উদাহরণগুলোতে ফুটে উঠছে যে এরকম সংখ্যা 10 সূচক বা ঘাত হিসেবে লেখা হয় এবং ই অক্ষ দিয়ে বোঝানো হয়। তাহলে 10 10 মানে হচ্ছে ই, আর ই দিয়ে 10 সাথে যে সূচক সংখ্যাটি থাকে তার মান লেখা হয়। তাহলে ই দিয়ে 10 সাথে সূচক সংখ্যা কত 3, তাহলে 3 লেখা হয়েছে, কিন্তু 3 এর আগে প্লাস কারণ এখানে 3 এর আগে প্লাস, আর এখানে 3 এর আগে মাইনাস কারণ এখানে 3 এর আগে মাইনাস আছে। এটা দেখো এটাকে কি লিখতে পারবো 5e-03, তাহলে 0 থাকলে 0 সহ লিখবো। তাহলে দেখো এখানে কিন্তু আবার দশমিক নেই, এখানে দশমিক ছিল, তাহলে 5e-03 যা থাকবে তুমি তাই লিখবে। তোমাকে এটা খেয়াল রাখতে হবে, যা কিছু থাকে তুমি তাই লিখবে, শুধু মনে রাখবা 10 এর পরিবর্তে ই, আর সূচকে প্লাস থাকলে প্লাস লিখবে, মাইনাস থাকলে মাইনাস লিখবা। তাহলে এই ধরনের ধ্রুবক হচ্ছে এক্সপোনেনশিয়াল কনস্ট্যান্ট। তাহলে তোমাকে কিন্তু নৈর্ব্যক্তিকের ভিতরে দিতে পারে যে উপরের কোনটি সূচকীয় ধ্রুবক বা এক্সপোনেনশিয়াল কনস্ট্যান্ট, এবং তোমাকে হয়তো দিতে পারে যে এটাকে সূচকীয় আকারে লেখা হয়, তাহলে এটাকে তুমি কিভাবে লিখবে, এটা কিভাবে লিখবে, অথবা তোমাকে বলতে পারে যে এতর মান কত, তাহলে এত যদি কোথাও থাকে তোমাকে লিখতে হবে কি 3.5 ইন্টু 10⁻³ এটাকে কি লিখবা 3.5 ইন্টু 10⁻³ এটাকে কি লিখবা 5 ইন্টু 10⁻⁻03। তাহলে অনেক সময় নৈর্ব্যক্তিকে এটা থেকে এটা লিখতে লেখা হইতে পারে, আবার এটা থেকে এটাও লেখা লাগতে পারে, এটা খেয়াল রাখবা। তাহলে এই চারটা বৈশিষ্ট্য কিন্তু তোমাকে ভালো করে মনে রাখতে হবে এক্সপোনেনশিয়াল কনস্ট্যান্টের জন্য, যে 10 এর সূচককে আমরা ই দিয়ে বোঝাবো, আর ই এর পরে যদি সূচকটা প্লাস হয় তাহলে ই এর পরে প্লাস দেবো, সূচকটা যদি মাইনাস হয় ই এর পরে আমরা মাইনাস দেবো। এরপর আসো অক্টাল কনস্ট্যান্ট। এই ধরনের সংখ্যার পূর্বে একটি শূন্য বসাতে হয়। তাহলে মনে রাখবা আমরা যদি কোনো ধ্রুবকের আগে শূন্য দেখি তাহলে বুঝবো যে এটা অক্টাল কনস্ট্যান্ট। যেমন ধরো এই যে 0 1 2 0 1 2 7 0 1 5 5, তাহলে এই যে দেখো, কারণ সাধারণত 0 থাকার কথা না। যেমন ধরো 1 1 হচ্ছে কি নিউমেরিক কনস্ট্যান্ট, 1 হচ্ছে কি ইন্টিজার কনস্ট্যান্ট, কিন্তু যদি আমরা 0 1 বলি, 0 1 বললে সে কি হয়ে যাবে, 0 1 বললে সে অক্টাল কনস্ট্যান্ট হয়ে যাবে। তোমরা কিন্তু খেয়াল রাখবে বিষয়টা। আমি আরো কয়েকটি উদাহরণ দেখাচ্ছি। যেমন ধরো 1, এই 1 হচ্ছে ইন্টিজার কনস্ট্যান্ট, কিন্তু 0 1 0 1 হচ্ছে অক্টাল কনস্ট্যান্ট, মনে রাখবা। 5 হচ্ছে ইন্টিজার কনস্ট্যান্ট, কিন্তু 0 5 হচ্ছে অক্টাল কনস্ট্যান্ট, মনে রাখবা। যখনই কোনো সংখ্যার পূর্বে 0 থাকবে তখন সে কিন্তু কি হয়ে যাবে, সে অক্টাল কনস্ট্যান্ট হয়ে যাবে। যেমন ধরো 100, 100 হচ্ছে কি 100 হচ্ছে ইন্টিজার কনস্ট্যান্ট, কিন্তু তার পূর্বে যদি আমরা 0 দিয়ে দিই তাহলে সে হয়ে যাবে অক্টাল কনস্ট্যান্ট। তবে ফলাফল অতিরিক্ত এই অতিরিক্ত শূন্য অগ্রাহ্য করা হয়। এটা হচ্ছে জাস্ট সূচিত করার জন্য, যে তোমাকে উদাহরণে বলতে পারে যে নিচের কোনটা অক্টাল কনস্ট্যান্ট, তাহলে তুমি দেখবে যার পূর্বে শূন্য আছে সে হচ্ছে অক্টাল কনস্ট্যান্ট। এবার আসো হেক্সাডেসিমাল কনস্ট্যান্ট। এই ধরনের সংখ্যার পূর্বে অতিরিক্ত 0x লেখা হয়। তাহলে কোনো সংখ্যার পূর্বে যদি 0x থাকে তাহলে বুঝতে হবে যে এটা হচ্ছে হেক্সাডেসিমাল কনস্ট্যান্ট। দেখো এই যে 12 12 পূর্বে 0x, 127 পূর্বে 0x 100, এই যে 1556 পূর্বে 0x, তাহলে 0x যদি কোনো সংখ্যার পূর্বে পাও তাহলে বুঝে নেবে যে এটা হচ্ছে হেক্সাডেসিমাল কনস্ট্যান্ট। তাহলে তোমরা দেখো যে আমরা নিউমেরিক কনস্ট্যান্টের যে 5টা প্রকারভেদ ছিল সেগুলো বিস্তারিত আলোচনা করছি, এবং আমি আশা করি যে এমসিকিউতে আসলে তোমরা যে কোনো কনস্ট্যান্ট ফাইন্ড আউট করতে পারবা সহজেই। তাহলে যদি কোনো সংখ্যার পূর্বে 0 থাকে তাহলে সেটা হচ্ছে অক্টাল কনস্ট্যান্ট, কোনো সংখ্যার পূর্বে যদি 0x থাকে তাহলে সেটা হেক্সাডেসিমাল কনস্ট্যান্ট, আর কোথাও যদি ই পাও তাহলে সেটা হবে সূচকীয় কনস্ট্যান্ট অর্থাৎ এক্সপোনেনশিয়াল কনস্ট্যান্ট। আর ইন্টিজার হচ্ছে যেগুলোতে দশমিক নাই, আর যেগুলোতে দশমিক আছে এবং ই নেই সেগুলো হচ্ছে ফ্লোটিং পয়েন্ট কনস্ট্যান্ট। মনে রাখবা দশমিকও আছে, ইও আছে। ই ই মানে 10 এর পরিবর্তে অর্থাৎ সূচক আছে সেটা হচ্ছে এক্সপোনেনশিয়াল কনস্ট্যান্ট। তাহলে ফলাফলে এই অতিরিক্ত ওএক্স কে অগ্রাহ্য করা হয়। মনে রাখবা তোমরা এগুলো, অর্থাৎ ওএক্স না 0x কে অগ্রাহ্য করা হয়। এবার আসো স্ট্রিং কনস্ট্যান্ট। আমরা এই যে পূর্বে বলেছি স্ট্রিং মানে হচ্ছে এই গ্রুপ অফ ক্যারেক্টার, কতগুলো ক্যারেক্টার সমষ্টিকে স্ট্রিং বলে। দেখো অঙ্ক, বর্ণ, বিশেষ চিহ্ন দ্বারা এই ধ্রুবক গঠিত হয়। এই ধ্রুবককে ডাবল কোটেশনের ভিতরে রাখতে হয়। আমরা যখন প্রোগ্রাম করব, আমরা প্রোগ্রামে এই ধরনের ধ্রুবককে আমরা ডাবল কোটেশনের ভিতরে লিখব। যেমন ধরো বাংলাদেশ, এই বাংলাদেশকে ডাবল কোটেশনের ভিতরে লিখতে হবে। এই বাংলাদেশ হচ্ছে একটা স্ট্রিং কনস্ট্যান্ট, কারণ বাংলাদেশ দেখো বাংলাদেশ হচ্ছে অনেকগুলো ক্যারেক্টারের সমন্বয়ে গঠিত। তাহলে দেখো বাংলাদেশ শব্দটি কতগুলো ক্যারেক্টারের সমন্বয়ে গঠিত, দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, বাংলাদেশ শব্দটা 10টা ক্যারেক্টারের সমন্বয়ে গঠিত। তাহলে এই যে এ গ্রুপ অফ ক্যারেক্টার, স্ট্রিং ইজ এ গ্রুপ অফ ক্যারেক্টার। যেমন ধরো স্ট্রিং কতগুলো, কতগুলো ক্যারেক্টারের সমষ্টিকে স্ট্রিং বলে। যদি পরীক্ষা আসে স্ট্রিং কাকে বলে তোমরা লিখে দিবে কতগুলো ক্যারেক্টারের সমষ্টিকে স্ট্রিং বলে। যেমন ধরো বাংলাদেশ, লাভ, ভ্যারিয়েবল, এগুলো হচ্ছে এক একটা স্ট্রিং। এই লাভ কারণ এটা 4টা অক্ষর নিয়ে গঠিত,
ভ্যারিয়েবল দেখো, আর অক্ষর নিয়ে গঠিত বাংলাদেশ এই যে অক্ষরগুলো নিয়ে গঠিত দেখো, এগুলো হচ্ছে এক একটা স্ট্রিং। তো আমরা আজ কি নিয়ে আলোচনা করলাম? আজকে আমরা কনস্ট্যান্ট নিয়ে আলোচনা করলাম। কনস্ট্যান্ট হচ্ছে প্রধানত দুই প্রকার, সেটা হচ্ছে নিউমেরিক কনস্ট্যান্ট এবং স্ট্রিং কনস্ট্যান্ট। নিউমেরিক কনস্ট্যান্ট আবার 5 প্রকার। প্রত্যেকটা প্রকারের বিশেষ বৈশিষ্ট্যগুলো কিন্তু তোমরা খেয়াল রাখবা, তাহলে এমসিকিউতে আসলে কিন্তু তোমরা ভালো করবে এবং যে কোনো এমসিকিউ দ্রুত আনসার করতে পারবা। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধন্যবাদ সবাইকে। আজকের পাঠ কিন্তু এমসিকিউর জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। আমি তোমাদেরকে আগে বলছি যে তোমরা অনেকেই মনে করো যে গাইড বই একটা কিনবা, গাইড বই থেকে বসে বসে এমসিকিউ মুখস্থ করবে। আসলে এইভাবে যদি মুখস্থ করো তুমি কিছুই মনে রাখতে পারবে না। মনে রাখবে তুমি ভর্তি পরীক্ষায় যখন আইসিটি থেকে প্রশ্ন আসবে, তখন তোমাকে আবার বসে বসে ডাটা মুখস্থ করতে হবে। কিন্তু তুমি যদি এই লেকচারগুলা অথবা মেইন বইটা তুমি যদি ভালো করে বুঝে বুঝে পড়ো, তাহলে তুমি কিন্তু এমসিকিউতে এমনিতেই ভালো করবে, তোমার বেসিক স্ট্রং হবে এবং তুমি ভর্তি পরীক্ষা ভালো করবা। তোমাকে এটা খেয়াল রাখতে হবে। তো আমার প্রত্যেকটা কথা তোমরা ভালোভাবে শুনবা, পুরো লাইন বাই লাইন তোমরা পড়ে যাবে। এরপরে যদি কারো কোনো প্রশ্ন তৈরি হয় এই লেকচারটা শোনার পরে বা লেকচারটা দেখার পরে, তাহলে অবশ্যই আমাকে প্রশ্ন করবে। ধন্যবাদ সবাইকে।